ওই আন্দোলনের সময় দলমত নির্বিশেষে সবাই একাকার হয়ে গেছে, কিন্তু এই যে একাকার হয়ে গেছে লক্ষ লক্ষ কারা? এই নির্যাতিত, এই নিম্ন শ্রেণী, এই মধ্যবিত্ত শ্রেণী। অভিজাত শ্রেণীর কেউ যায়নি, বড় বড় নেতার কোনো সন্তান যায়নি, গল্প যতই করুক। তাদের সন্তানরা কানাডা, অস্ট্রেলিয়া লেখাপড়া করছে, গেছে সাধারণ লোক। যারা গেছে তাদের কিন্তু কেউ এমপি নাই, তাদের আত্মীয় স্বজন কেউ এমপি নাই। কথার কথা বলছি ইন জেনারেল। তো এই আন্দোলন যখন হইল তখন ঐক্যমত দলমত নির্বিশেষে কেন নামলো? যে ফেসিবাদ সরে গেলেই যাদের চান্স হবে সেই চান্সটাকে হিসাব করে সব ঐক্যমত্যে আসলো। ঐক্যমত্যে আসার পর কি হলো? ফেসিবাদ সরকার চলে গেল। কেন চলে গেল, কিভাবে চলে গেল আর বলার দরকার নাই, এটা লম্বা সময় চলে গেল। চলে যাওয়ার পর এই চলে যাওয়া পর্যন্ত কিন্তু সবাই ছিল ঐক্যমত কি তাকে সরাইতে হবে। সরানোর পরের কনসিকুয়েন্স গুলা খুব বেশি কেউ ভাবছে বইলা আজকে পর্যন্ত আমার কাছে মনে হয় না। কিন্তু তাকে তারপরে যখন ইউনূস সাহেবকে বসানো হলো তখন দলমত নির্বিশেষে সবাই বসলো, মানে সবাই ঐক্যমতের ভিত্তিতে তাকে বসাইলো। 8 তারিখে উনি ওত নিলেন, মাঝখানের প্রেক্ষাপট সবাই জানি আমরা। ওত নেওয়ার পরে যেটা হলো, ওত নেওয়ার পরে দেখলো যে সমস্ত রাজনৈতিক দল ভাবে যে আমরা ক্ষমতায় আসতে পারি, নির্বাচন এখন থেকে যে কোনো সময় হলেই, তাদের ভিতরে কিন্তু একটা হঠাৎ বিশাল স্বপ্ন চলে আসলো যে নির্বাচন। এটা আমি দোষ দিচ্ছি না, কিন্তু কত প্রাণ হারাইছে গত 10 বছরে, আয়নাঘর, খুন, বিএনপি নেতা হত্যা, তারপরে কি বলে আপনার এই বলে এই যে শাপলা চত্বরের হত্যা, তারপরে বিডিআর হত্যা, বিডিআর হত্যার প্রতিবাদ করতে গিয়ে সেনাগুঞ্জে হত্যা প্রতিবাদ করছে 200-300 লোকের চাকরি চলে যাওয়া, হাজার হাজার বিডিআরকে আটক রাখা, সবকিছু মিলে কিন্তু এমন একটা পরিবেশ, যেই ফেসিবাদ ফেসিস্ট কর্মকাণ্ডগুলা করলো তারপরে সরলো, তারপর থেকে যখন সব ঝুঁকে মানে সেপারেট হওয়া শুরু করলো আস্তে আস্তে, কি এখন নির্বাচন করলেই যারা জয়ী হবে তারা কিন্তু নির্বাচনের দিকে চলে গেল। চলে গেল কিরকম? মুখে যাই বলুক না কেন, কিন্তু ভিতরে লালন করতেছে নির্বাচন হলেই আমি ক্ষমতায় যাব। কেননা ইউনূস সাহেব এক ইন্টারভিউতে বলেছেন যে তাকে প্রশ্ন করা হইলো, আমাদের নিউ এজ পত্রিকার নুরুল কবির সাহেব প্রশ্ন করছিল, আচ্ছা আপনি জাতীয় ঐক্যমত্যের একটা ব্যাপার ছিল, সেই জাতীয় ঐক্যমত কি আপনার কাছে চূড়ান্ত বলে মনে হয়, এখনো কি হয়েছে বলে আপনি মনে করেন? সে বলল যে আমার কাছে যখন সবাই এসে দেখা করে বসে তখন দেখি একেবারে সব আমার সাথে আছে ঐক্যমত্য, কিন্তু যখনই আমার কাছ থেকে চলে যায় তারপরে দেখি এক একজন এক এক রকমের বক্তব্য দেয়। এতে কিন্তু সে একটা রাজনীতিদের সম্পর্কে একটা ধারণা দিয়ে গেল যে এরা কি কখন কি বলে। তার মানে হচ্ছে সেই ঐক্যটা ওইভাবে এখন আর নাই। কেন নাই সেটা বলছি, তার প্রমাণটাই বাকি। ছাত্ররা যখন একটা পর্যায়ে বলল যে আমাদের জুলাই ঘোষণাপত্র লাগবে, সেই জুলাই ঘোষণাপত্র 31 ডিসেম্বর তারা করলো, সিদ্ধান্ত নিল এবং বলল যে মানে ঠিক এখন নয়তো কখনোই না, মানে এখন আজকেই যদি হয় এটা হবে, নয়তো আর কখনোই না। মানে এটা কিন্তু একটা অভিমান ধরতে পারেন, অথবা একটা বিরাট শক্তি সঞ্চয় করে তারা বলছে এটা হতে পারে, অনেক ফর্মে হতে পারে। কনফিডেন্স থেকে হয়তো বলছে, ইমোশন হয়তো কাজ করছে যে আমাদের এই মুহূর্তে এই জুলাই ঘোষণাটাকে সবাই সমর্থন করবে, কিন্তু আলটিমেটলি সেখান থেকে পিছিয়ে আসতে হলো। এটা কেন বলছি পিছিয়ে আসতে হলো? হলো তো এখন পর্যন্ত কিন্তু হয় নাই। আবার উল্টা দিকে যদি শুধু তাই না, রাষ্ট্রপতির ক্ষেত্রেও ছাত্রদেরকে পিছিয়ে আসতে হয়েছে। আমি সেটাই বলছি, এটার থেকে আমি রাষ্ট্রপতিতে যাচ্ছিলাম। রাষ্ট্রপতিকে যখন অপসারণ করতে গেল ছাত্ররা, তখন কিন্তু একটা দল, বড় দল, যারা মনে করে নির্বাচনে দিলেই ক্ষমতা আসবে, তারা কিন্তু বলল যে রাষ্ট্রপতিকে সরাইতে গেলে সাংবিধানিক সংকট হবে। এটা কি আদৌ সত্যি? কারণ আমরা যে প্রাইম মিনিস্টারকে সরাইলাম সেটাও তো সাংবিধানিক সংকট, উনিও তো সাংবিধানিক ভাবেই ছিলেন। তা আমার কাছে একটা খোঁড়া অজুহাত মনে হয়েছে, সাংবিধানিক সংকট। এরপরে যদি আপনি আরেকটু জায়গায় যান, আমি যদি উপদেষ্টাদেরকেও বলি, উপদেষ্টাও কিন্তু একটা পর্যায়ে ইনডাইরেক্টলি বলে ফেলছে, কি বলে আমাদের আসিফ নজরুল সাহেব বললো আমাদেরকে যখন ডেকে নিল, তারপর যখন কথা হচ্ছিল কি ফরম্যাটে গভর্নমেন্ট হবে, তখন কিন্তু আমরা নানান কথা বললো, একটা পর্যায়ে সবাই সংবিধানের দিকে গুরুত্ব দিচ্ছিল এবং চিফ জাস্টিসের ওপিনিয়ন মোতাবেক সংবিধানের 106 ধারায় তারা হলো, কিন্তু ওটা হওয়ার কথা ছিল না। তার মানে হচ্ছে এই যে বিপ্লব মানে শেখ হাসিনা সরে যাওয়ার পরেই মানুষ পরক্ষণে তাদের চিন্তা ভাবনা পরিবর্তন হওয়া শুরু করলো, যে কে কোন চিন্তায় আছে, কে মানে কে কিভাবে মানে যার যার মানে চিন্তাটা ব্যক্তিগত পর্যায়ে, দলীয় পর্যায়ের চিন্তাটা আলাদা হয়ে আসছে। তো সে কারণে আজকে পর্যন্ত কেউ কেউ বলছে 5 মাস পরে, মানে আপনার বিপ্লবের বা গণ অভ্যুত্থানের 5 মাস পরে এই যে আপনার ঘোষণা, জুলাই
ঘোষণাপত্র, সেটাকেও অনেকটা অযৌক্তিক মনে করছে কেউ কেউ। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আজকে আমরা যে সংস্কারটা করতে যাচ্ছি এবং সংস্কারটা কম বেশি সবাই সমর্থন যেহেতু করে, তাহলে সেই সংস্কার মানে কি? সেই সংস্কারের যে পটভূমি, কোন পটভূমিতে ইউনূস সাহেব বসলেন, কোন পটভূমিতে সংস্কারগুলো হবে, সেটাই তো জুলাইয়ের হিস্ট্রি বা জুলাইয়ের ইতিহাস। তো সেটা যদি আপনার নোটে না থাকে, সেটার যদি একটা দলিল না থাকে, তাহলে মানে আমরা ইতিহাসটা পরবর্তীকালে মানুষ পাবে কেমনে? যে এখন ৭২-এর সংবিধান ছিল, সেটা চলে আসছিল, তারপরে হঠাৎ করে আইসা ২৪ সালে সংস্কারটা কেন হইলো, কোন প্রেক্ষাপটে, এটা তো থাকা দরকার। না না, এটা থাকা দরকার। এর সাথে আমি একটু যুক্ত করি আপনাকে, যে আপনি দেখছেন যে পাঠ্য বইও সবকিছুই এসছে এই গণ অভ্যুত্থান, মানে জুলাই অভ্যুত্থানের সবকিছু আনা হয়েছে, পুলিশকে দেখানো হয়েছে ভিলেন হিসেবে। পুলিশই আসলে সমস্ত অপকর্ম করেছে, হত্যাকাণ্ড করেছে, কিন্তু সেখানে শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে মানে আনা হয়নি। সো মনে হয় যেগুলো ইন্টেনশনালি, এটা যারা করেছে, পাঠ্য বইতে যারা এনেছেন, পাঠ্য বইতে যেহেতু জুলাইয়ের অভ্যুত্থানের বিষয় আসলেও ওই মাস্টার মাইন্ডকে সেগুলো আসে নাই, যেটা আপনি বলছেন। এখন এটা কি হবে, ইতিহাসের একটা গ্যাপ থাকবে। আর ২ নম্বর হইলো, আমরা যখন স্বাধীনতা যুদ্ধ বা মুক্তিযুদ্ধের ইতিহাস পড়ি, যেটা সংবিধানে ভিতরে বলা আছে, সেটা যখন পাঠ্য বইতে আসে, তখন তো আমরা ব্যাকগ্রাউন্ডটা পাই। আচ্ছা, এত বড় একটা মুক্তিযুদ্ধ সংবিধানে আছে কি, খুলে দেখবে যে আছে, কথার কথা বলছি। তো একইভাবে আপনি আজকে যে সংস্কারের যে কারণগুলো, পাঠ্য বইতে যে সমস্ত লেসন নতুন যোগ হইলো, সেটার পটভূমি কই, সেটার দালিলিক বিষয়টা যদি না থাকে, তাহলে সময়ের ব্যবধানে একটা প্রশ্ন আসতে পারে। এটা এই দালিলিক বিষয়টা থাকতে হবে। আমি বলছি যে জুলাইয়ের যে ঘোষণাপত্র, সেটা থাকা উচিত, এবং তার আলোকে কিন্তু পাঠ্য বইয়ের টেক্সট যাবে, এবং পাঠ্য বইতেও সেই দলিলটা যাওয়া উচিত বলে আমি মনে করি। এবং সেক্ষেত্রে আজকে আমরা যেটা দেখতেছি, এটা কিন্তু আপনার আমার কাছে একটা প্রশ্ন থাকবে, কারণ এই মানুষ এই প্রজন্মে, অর্থাৎ ২০২৪ সালের ঘটনা যে ঘটলো, তার ৩-৪ বছর আগে যে বাচ্চাটা, এখন তখন তার যে বাচ্চাটার বয়স ৩-৪ বছর বা ৫ বছর, সে হয়তো কিছু কিছু শুনছে এই ঘটনা, কিন্তু যার বয়স ১০ বছর সে আরেকটু বেশি মনে রাখবে। আর আজকে যারা ভূমিষ্ঠ হবে, তারা তো ইতিহাসটা জানবেই না। তো তাদের কাছে যদি তার বড় ভাই, তাদের কাছে যদি তার বাপ বলে এই ঘটনা ঘটছিল, তো বলবে যে আব্বু, এত বড় ঘটনা ঘটছে, তুমি বললা, এর দলিলটা কোথায়? তখন তো আপনি মিথ্যা হবেন। তো আপনি একটা ইতিহাস কেন লুকিয়ে রাখবেন? যে ফরম্যাটে যেভাবেই বলুক না কেন, ইতিহাস থাকতে হবে। কেন বলি, আপনি যেটা পাড়া মহল্লায় যান, ইতিহাস এমন একটা জিনিস, পাড়া, মহল্লা, জেলায় হতে পারে। যেমন ধরুন, আপনি একটা এলাকায় থাকেন, মোহাম্মদপুর অথবা মিরপুর একটা এলাকায় থাকেন, সেখানে হঠাৎ করে খবর পাইলেন একটা বাসায় দুর্ধর্ষ ডাকাতি হয়েছে, এবং সেখানে ১২-১৪টা যুবক ছিল, সবাইকে গলা কেটে, হাত কেটে, টুকরো টুকরো করে চলে গেছে। এটা কিন্তু একটা ইতিহাস ওই অঞ্চলের জন্য। এইরকম আপনার ইতিহাস। তো আজকে ৫০-৫৭ জন বিডিআর মারা গেছে, এটা একটা ইতিহাস। এটাকে প্রতিবাদ করতে গিয়ে ৩০০ লোকের চাকরি চলে গেছে, এটা ইতিহাস। আপনার আয়না ঘর, আপনার বিনা বিচারে হত্যা, আপনার শাপলা চত্বরের নির্মমতা, তারপরে আপনি বলেন কি বলে এটাকে, এই জুলাইয়ের অভ্যুত্থান, ২১শে গ্রেনেডের হামলা, সবই যদি আনেন, সবগুলা প্রেক্ষাপট কিন্তু ইনক্লুড করে ওর ভিত্তিতে ফাইনালি আসলো আপনার জুলাই বিপ্লব। সুতরাং আপনার এই দলিল রাষ্ট্রের জন্য জরুরি। কেন আমি বলি আপনাকে, ইতিমধ্যে আমরা দেখছি গ্রেনেড হামলায় সমস্ত আসামি খালাস হয়েছে। ওকে, ফাইন, কোর্টের কাছে প্রমাণিত হয়েছে নির্দোষ, এবং আমার গবেষণায় মনে হয় তারা নির্দোষ, এটা ফাইন। কিন্তু ঘটনাটা ঘটেছিল, মারা গেছিল, তাহলে আপনার ৩৫০ লোক আহত হয়েছিল, সেই বিচারটা যদি না হয়, ইতিহাসে না থাকে, তাহলে একটা প্রশ্ন যদি আসে, ওরা কাস্টডিতে গেল কেন, কিংবা ওদের বিরুদ্ধে মামলা হইলো কেন, খালাসি বা পাইলো কেন, ঘটনাটা কোথায়? ঘটনা এইভাবে আপনি যদি ঘটনা লুকায় রাখেন, আপনি তো মিথ্যা ইতিহাসের উপর দেশ দাঁড়া করাইতে পারেন না। আজকে যদি আপনি এই সময় এসে আজকে এই পর্যায়ে এসেও যদি আমরা সেই একই কায়দায়, ফেসিস্ট সরকাররা যেভাবে তাদের ইতিহাস লুকায় রাখছে, সব তার বাবা করেছে, পৃথিবীতে আর কেউ ছিল না, অথচ আপনি দেখেন তার বাবা যখন পাকিস্তানে বন্দী, তখন তার কি রোল ছিল, কি রোলটা কি ছিল, সে তো যুদ্ধের জও জানে না। আবার যদি উল্টা দিকে আসি, আমরা যাদেরকে বলি যে পাকিস্তানি রাজাকার বলি, এখানে আমি আপনাকে একটু যুক্ত করি। আপনি চমৎকার করে বললেন, দাবি করা হচ্ছে যে আমরা শুনছি, বা মানে 16 বছর তো শুনলাম কান ঝালাপালা,
যে হ্যাঁ। পুরো মুক্তিযুদ্ধের নেতৃত্ব উনি দিয়েছেন, এটা দিয়েছেন, সেটা দিয়েছেন, উনি ছাড়া দেশে। কিন্তু হ্যাঁ। মজার ব্যাপার, উনি নিজেই জানতেন না যে যুদ্ধ হচ্ছে। হ্যাঁ, উনি নিজেই জানতেন না, ১ নম্বর। আর ২ নম্বর, যে আমাদের যে ১১ জন সেক্টর কমান্ডার ছিল, তারা তো বাংলাদেশ আর্মি ছিল না, তারা তো পাকিস্তান আর্মি ছিল। আপনি জিনিসটা ভাবেন যে পাকিস্তান আর্মি তারা কিন্তু রিভল্ট করলো। তাহলে এই প্রেমটাকে আপনি কি বলবেন ওই মুহূর্তে? যে তারা তো পাকিস্তান আর্মি, তারা তো এই দেশ থেকে চলে যেতে পারতো কমফোর্টেবলি, কিন্তু কই, তারা তো তাহলে আমি ওই কাম টু দ্য পয়েন্ট, আমরা ওই যেই কথাটি আলোচনা করছিলাম যে গণ অভ্যুত্থানের যে ঘোষণাপত্র, এখন এই ঘোষণাপত্র যদি আমরা না থাকে, হ্যাঁ, তাইলে আপনি তো আনসারেবল হবেন লং রানে। আপনি কে? এই ইতিহাস কোত্থেকে আসলো? আপনি সংস্কার কিসের ভিত্তিতে করলেন? ভাই, এটা দালিলিক প্রমাণ থাকতে হবে, আমি ব্যক্তিগতভাবে মনে করি। এবং সেটা যাতে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে যেমন নানান খণ্ড বিখণ্ড নানান পদের আলাপ হয়, কে ঘোষক না, কে এইটা কে ওইটা না, এটা যেন না হয়। এই প্রজন্মের এই সময়ে আমি মনে করি দলমত নির্বিশেষে সবার একত্র হয়ে একটা জুলাই করা উচিত। কিন্তু আমি যে লক্ষণটা দেখতেছি তাতে আমার কাছে মনে হয় না। কারণ রাষ্ট্রপতি অপসারণের ক্ষেত্রে যারা অপোজ করেছে তাদেরই কেউ কেউ বলেছেন যে ৫ মাস পরে এটার মানে এটা খুব গুরুত্ব তারা দিচ্ছেন না। তাহলে এই একটা পিকুলিয়ার দেশে আমরা কেমনে থাকবো? এই একটা পিকুলিয়ার দেশ কেন বললাম? এই একটা মাত্র দেশ এই মুহূর্তে বিশ্বে চলতেছে, যার ইউনূস সাহেব যদি বলি উনি অনির্বাচিত সরকার, উনি কেউ বলে সাংবিধানিক, কেউ বলে সাংবিধানিক না। আমার সংবিধানে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারও না, সেই হিসাবে উনি সাংবিধানিক না। আবার যদি রাষ্ট্রপতির দিকে তাকাই, উনি সাংবিধানিক। ওনাকে কে নিয়োগ দিছে? আওয়ামী লীগ দল। আচ্ছা, আওয়ামী লীগ কি এই কোন বিশেষ মসজিদের ইমাম সাহেবকে অ্যাপয়েন্টমেন্ট দিছে রাষ্ট্রপতি হিসেবে মনে করেন? একটা স্বৈরাচার সরকার কি একটা এই মানে এরকম একটা ফেরেস্তারে আপনার অ্যাপয়েন্টমেন্ট দিছে প্রেসিডেন্ট হিসাবে? তাকে আমরা সরাইতে পারলাম না। এটা জাতির জন্য ব্যর্থতা না? অর্ধেক সাংবিধানিক, অর্ধেক অসাংবিধানিক। আমি কোন দেশে আছি? এটা আপনি কি করবেন? এটা হাউ ইউ সলভ দিস থিং? আমার মাথায় ধরে না যে আমরা একটা জাতি এই জায়গায় একত্র হইতে পারলাম না কেন? এখন পর্যন্ত কেন মানে আমরা একটা জায়গায় আসতে পারতেছি না? ইউনূস সাহেব চলে যাবে, আমার ব্যক্তিগত ধারণা। ইউনূস সাহেব যে জায়গাটা আমরা নিচ্ছি, উনি নির্বাচন দিয়েও যেতে পারেন, নির্বাচন না দিয়েও যেতে পারেন। কেন পারেন আমি বলি সেটা, মানুষ বলবে হাসবে যে ভাই আপনি এত বুঝেন। আমার বোঝার ব্যাপার না। যেহেতু তার রাজনৈতিক দল নাই, যেহেতু তার কমিটমেন্ট নাই, যেহেতু আমরা সবাই তাকে বলতেছি উনি অনির্বাচিত সরকার, কাজেই ওনার তো রেসপন্সিবিলিটি নাই, আমরা দিচ্ছি না তাকে। ১। ২ নম্বর, যদি আপনি আসেন যে ইউনূস সাহেব যদি মনে করেন যে তার রাজনৈতিক অভিলাষ থাকতো, তাহলে সে কম্প্রোমাইজ করতো। কম্প্রোমাইজ কিভাবে করে এটা তো আপনি নিজেই বোঝেন। যে রাষ্ট্রপতিকে সরাইতে গেলাম না, এটা কিন্তু এক ধরনের কম্প্রোমাইজ। কেন? যে আমি সংবিধানের দোহাই দিলাম। এটা আপনার যায় না আপনার সাথে। এক জায়গায় সংবিধানের দোহাই দিবেন, আর এক জায়গায় দিবেন না, এটা হয় না। কিন্তু ইউনূস সাহেবের যেহেতু কমিটমেন্ট নাই, মানে কম্প্রোমাইজ করার মানসিকতা নাই, সে কিন্তু তার আপন মনে কাজ করে যাচ্ছে। ব্যর্থ হলে চলে যাবে। সে বলছে কয়েকবার, আমি যদি করতে না পারি, আমি কাজ না করতে পারলে আমি চলে যাব। এবং ছাত্ররা আমার নিয়োগকর্তা, পরে বলছে দলমত নির্বিশেষে সবাই আমাকে বসাইছে। সুতরাং এটা আমাদেরকে ভাবতে হবে যে জুলাই ইতিহাসটা আমরা রাখবো কি রাখবো না। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি একটা দেশের ইতিহাস, নতুন প্রজন্মের জন্য ইতিহাস, সবার জন্য ইতিহাস, সেই জুলাই সনদ বলি বা জুলাই ঘোষণাপত্র বলি, সেটা থাকা খুবই জরুরি। নট দ্যাট কোনোটা বাদ দিয়ে আপনি এটা সিরিয়ালি আসবেন। আপনি ৪৭-এর ইতিহাস আনেন, ৫২-এর ইতিহাস আনেন, ৬৯-এর ইতিহাস আনেন, ৭১-এর ইতিহাস আনেন, এগুলি হলো পট পরিবর্তন। তারপরে আপনি ২৪ ঢুকান, কোনো সমস্যা নাই, কিন্তু থাকতে হবে। এবং এটার হিরো কারা বা কিভাবে হইল সব থাকতে হবে।